এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে, বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে, ভারত বিএনপি সেনাপ্রধান আওয়ামী লীগ। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। একবারে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো, আলহামদুলিল্লাহ বলতো। ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে। এবং এটাও তো সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের 10 দিনের ছুটি ঘোষণা করা হলো, লম্বা ছুটি, সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের? এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? নানান ধরনের প্রশ্ন গুঞ্জন মানুষের কানে মুখে ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। তো এই ছবি বা এই সাক্ষাৎ অনেক কিছু প্রমাণ করে বা অনেক বিশ্লেষণের দাবি রাখে। রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোনো পরিষদ গঠন করে নিতে পারেন, ইউনূসকে হটিয়ে ক্ষমতার দখল নেয়া। সরকার যদি দেশের কাউকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নমস্কার, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই এই রাজনীতি পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে সেই তার উপরের ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএনপি পার্টি আছে প্লাস ছাত্র যে দল আছে সরকারের বিরুদ্ধে, বা এই সরকারের থাকা বা না থাকা কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে। তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি। তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন বেশি না কথা বলে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি। চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কী, আর ভবিষ্যৎ কার হাতে, ভবিষ্যৎ কীরকম ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কিপ না করে বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন। ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই এটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেই বক্তব্য শুরু করি। প্রধান উপদেষ্টা কেন ঈদের আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন, এবং ভাষণ যদি দেনই বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন, বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডোর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন, এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে। এবং এটাও তো সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের 10 দিনের ছুটি ঘোষণা করা হলো, লম্বা ছুটি, সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের? এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? নানান ধরনের প্রশ্ন গুঞ্জন মানুষের কানে মুখে ছিল। সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে। তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে। আমি সে বিষয়ে আসছি, এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয়। আমরা নিশ্চয় জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে, আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেননি। ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত 25শে মার্চ জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফেসতে গাইতে পারতেন বড় জোর। কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যার সৃষ্টি করলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তিনি 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন, তিনি ইচ্ছা করলে 8 জুন দিতে পারতেন, অথবা আরো 2 দিন আগে দিতে পারতেন, জানি না। কিছু একটা উদ্দেশ্য রয়েছে, আমরা মনে করতেই পারি, ধারণা করতে পারি। তো প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন তার পরপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা, যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন, এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনড়। যদিও বিএনপির এই অনড় অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ নিচ্ছেন, কেউ হয়তো নিচ্ছেন না, যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে। কিন্তু এগুলোকে আবার কেউ দুর্বলতা হিসেবে দেখছে। আমি নিজেও বলেছি, অনেকেই বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে। শেষমেশ আসলে সত্যি তেমনটি ঘটে কিনা আমরা জানি না। যাই হোক, বিএনপি
বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবিত হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। খুবই যৌক্তিক কথা, তার প্রমাণ তো মিলেছে এর মধ্যে। জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছে যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এবং জামাতকে খুশি করার জন্য, এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে বিহাইন্ড দ্য স্ক্রিনে, সবাই জানে, সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের সময়সীমা। এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না, তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সংসদ নির্বাচন, কখনো গণভোট, কখনো তারা সংবিধান প্রণয়ন, নতুন সংবিধান রচনা করা, বর্তমান সংবিধান ছুড়ে ফেলা ইত্যাদি, তাও মানে তারা নির্বাচন চায় না। সেই জায়গা থেকে এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে, সেই বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং বিজ্ঞপ্তিতে, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। খুবই যৌক্তিকতার সঙ্গে যারা বলে আসছেন, বা এখনো বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা তো চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে, মানে এপ্রিলে নির্বাচন হলে সেজন্য যে প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে, তখন তো রোজা পড়ে যায়, কিভাবে তারা এই কাজটি করবে? আরো বড় কথা যে সে সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এসএসসি, এইচএসসি, অতএব এইগুলোর যে কোনো কিছুকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সরকার তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার মতলব আনবে এবং তেমনটি ঘোষণা দেবে। বিএনপি তার বক্তব্যে উল্লেখ করছে, ভাষণে প্রধান উপদেষ্টা শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। ওয়াকারের অনেক দুর্বলতা ইউনূসের হাতে আছে। যেমন জাতিসংঘের স্যাংশন এর একটা কেস আছে যেটা ভিজিবল না, প্রকাশ্য না, তো ওইটা ইউনূস ডিল করছে। ওই কেসেই বা ওই অভিযোগেই ওয়াকার দুর্বল। মূলত ওই অভিযোগ থেকে বাঁচার জন্য, ওই ভয় থেকেই একটা দরকার অংশ হিসেবে ইউনূসকে চাপে রাখতে বা বসে আনতে বা একটা সমঝোতা করতে বিএনপির সাথে একটু মাখামাখি, ভারতের অ্যালাইনমেন্টের কথা বলে নানান হিসাব নিকেশ আছে। আচ্ছা, ওয়াকার যেহেতু আমাদের বিপ্লবের পার্ট, আমাদের বিপ্লবকে সফল করেছেন কিংবা সহজ করেছেন, একটা কথা বলি দর্শক, যেটা সত্য সেটা বলতে, আমরা ওয়াকারের প্রচন্ড বিরোধিতা করি এবং করবো নানান পয়েন্টে, কিন্তু মনে রাখবেন, যেমন আমরা আসলে কি বলেছিলাম জুলাইতে স্লোগান দিয়েছিলাম, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। একটা সময় ছিল যে হাসিনাকে আউট করে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো, আলহামদুলিল্লাহ বলতো। ওয়াকার কিন্তু এই সুযোগটা নিতে পারতেন, তবে হ্যাঁ 5 আগস্ট নিতে পারতেন না। 5 আগস্ট পরিস্থিতি একদম জনতার হাতে ছিল, সেখানে ওয়াকার মূলত স্পষ্ট শাহবাগ থেকে আসিফ ওরা বলেছিল যে সেনাবাহিনী শাসন আমরা মানবো না, সিভিলিয়ান গভর্নমেন্ট গঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে। কিন্তু অগাস্টের প্রথম দিকে কিংবা জুলাইয়ের শেষের দিকে ওয়াকার পাওয়ার নিলে জনগণ ওয়াকারকেই বস মানত, সেটা কিন্তু ওয়াকার করেননি বা করতে পারেনি, যে কারণে হোক না কেন। এটা একটা দিক। তার চাইতেও বড় দিক হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরাই এই থিওরি দিয়েছিলাম, আমরা তো আন্দোলনের সক্রিয় ছিলাম, একবার সার্বক্ষণিক নজর রাখতাম, নানান কথাবার্তা বলতাম, আপনি শুনেছেন, যে সবাই মিলে একটা সরকার গঠন করা হোক, হাসিনাই প্রাইম মিনিস্টার থাকুক, বিএনপি জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার টাইপের কিছু করা হোক, একটা সুন্দর সমাধান হোক, দেশ স্থিতিশীলতা আসুক, এটা ছিল অনেকের প্রস্তাব। আর হাসিনার পতন ঘটানো সম্ভব হবে এই আন্দোলনের মাধ্যমে, এটা কেউ বিশ্বাসই করতো না একটা সময় পর্যন্ত। এরকম পরিকল্পনা হাসনাতদের ছিল না। হাসনাতের একটা কথা বলি আপনাদের, একটা সময় এই কোটা সংস্কার আন্দোলন যখন প্রথম দিকে, জুলাইয়ের একদম বিগিনিং অফ জুলাই, তখন পুলিশের সাথে এরকম হাসনাতরা কথা বলছে যে ভাই আজকে একটু আমাদের টাকা দিয়েন, নাহলে আন্দোলন জমে না। মানে আন্দোলনটা শুরু হয়েছিল এভাবে, এটা সরকার পতনের কোনো প্রি প্ল্যান কিছু না। মূল খেলাটা এখানে শিবির ঘটিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থী হত্যার কারণে সবাই ক্ষুব্ধ হয়েছে, শিবির 9 দফার মাধ্যমে হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে। মূল হিসাবটা এই জায়গা। এখন এই জায়গাটা যে সময় পর্যন্ত আমরা সবাই চেয়েছিলাম এরকম যে হাসিনা থাকুক, হাসিনা পালাবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। হাসিনা তো পদত্যাগ করবে, অথবা হাসিনাই সবাইকে নিয়ে একটা আলোচনা করবে, সংলাপ করবে, জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবে, বিএনপি জামা সবাই থাকবে। কিন্তু হাসিনা এরকম পালাবে, এটা হাসিনা বা আওয়ামী লীগেরও প্ল্যান বি ছিল না। এই পালানোর কাজটা জোর করে পদত্যাগ করেন, মানে যদি এরকম করতো, গণভবনের চূড়ান্ত নিরাপত্তার দায়িত্ব যদি সেনাবাহিনী নিত এবং তারা যদি জাস্ট বলতো যে গণভবন নিরাপদ, এখানে কেউ ঢুকতে পারবে না, এটা সেনাবাহিনী চাইলে সম্ভব হতো। আর জনগণও থেমে যেত যদি বলতো হাসিনা পদত্যাগ করেছে, নতুন আলোচনা হবে, আপনারা সবাই এখানে কেউ আসবেন না। যদি গণভবনের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ঢুকাতো, রাজনৈতিক দলের নেতাদের, যে আপনারা আলোচনায় বসবো আমরা গণভবনের ভিতরেই, জনগণ আপনারা ঢুকবেন না, হাসিনা পদত্যাগ করেছে, জনগণ কিন্তু শান্ত হয়ে থাকতো, হাসিনাকে মারতে যেত না, পদত্যাগটা নিশ্চিত। এটাই প্রত্যাশা ছিল যে হাসিনাকে হত্যা করবো, খেয়ে ফেলবো। এটা আসলে ওই যে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা, এটা ছিল মূলত হাসিনা পদত্যাগ করানোর জন্য। পদত্যাগটা নিশ্চিত হলে বিএনপি জামাত সহ এই ছাত্র আজ এই 6 সমন্বয়কে গণভবনে ডাকলে তাহলে হাসিনা এগুলো মারতে যেত না। কিন্তু হাসিনা টিকে যেত, হয়তো ওখানে আলাপ আলোচনার মাধ্যমে একটা নতুন সরকার হতো, আওয়ামী লীগ বিরোধী দল হতো, অথবা আওয়ামী লীগের নেতৃত্বে একটা সর্বদলীয় সরকার হতো। এই হতো, আওয়ামী লীগ টিকে থাকতো বাংলাদেশে, এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ হয়তো ক্ষমতা আসতো বা সেকেন্ড হতো। কিন্তু ওয়াকার যে কাজটা করেছে, যে পদত্যাগ করেন, গণভবনের নিরাপত্তা দেওয়া সম্ভব না, জনগণ আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে যান। মানে এই যে হাসিনাকে পদত্যাগ করিয়ে ওখান থেকে যেতে বাধ্য করেছে,
এর ফলে কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। এর ফলেই কিন্তু সব জায়গায় আওয়ামী লীগ ধরে আমরা পিটিয়েছি, কিংবা আওয়ামী লীগ আজকে আজীবনের মতো নিষিদ্ধ। নইলে কিন্তু আওয়ামী লীগ থেকেই একটা পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা একটা প্যারাডাইম শিফট হতো। তো এই জায়গায় ওয়াকারের অবদানকে আমরা স্বীকার করি যে আওয়ামী লীগকে একদম শেষ করার এই বন্দোবস্ত এটা ছাত্রদের বা আন্দোলনকারীদের ওইভাবে ছিল না, এটা ওয়াকারের ফলে হয়েছে। আর হাসিনা না পালালে কিন্তু সব জায়গায় আওয়ামী লীগকে জনগণ এভাবে পিটাতো না। যে গণভবনে আলোচনা চলছে, পুলিশ টুলিশ সব তো হাসিনার পক্ষেই ছিল। জাস্ট কিছু আওয়ামী লীগ কিছু মন্ত্রী পদত্যাগ করতো বা ক্ষমতা হস্তান্তর করতো প্রয়োজনে, কিন্তু পালাতে হতো না। এই পালানোর কাজটা ওয়াকার করিয়েছেন, এটা আমরা আমাদের স্বীকার করতে হবে। তো এই জায়গাটায় ওয়াকার ইউনূস সমঝোতা অনস্বীকার্য, অনিবার্য। সেনার হাতে কি কি করার আছে, মানে করণীয় কোন কোন পথ আছে। প্রথম একটা পথ, ইউনূসকে হটিয়ে ক্ষমতার দখল নেয়া, এটা সামরিক শাসন জারি করে দেশের দখল নেয়া। এমন নয় যে বাংলাদেশে এর আগে কোনোদিন সামরিক শাসন জারি হয়নি, কিংবা সামরিক শাসনের কথা বাংলাদেশের মানুষ কখনো শোনেনি, এমনটা নয়। তো একাধিকবার সেটা হয়েছে, এবং তার জন্য সংবিধানের দরকার হয় না, কারণ সংবিধানকে স্থগিত রেখেই সামরিক শাসন জারি হয়। দ্বিতীয় যে পথ আছে সেটা হলো রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোনো পরিষদ গঠন করে নিতে পারেন, উপদেষ্টা পরিষদ। ইউনূস কোনো নির্বাচিত সরকার নয়, সুতরাং তার সরকারে থাকার যে অধিকার, সেই অধিকারের কোনো আইন গ্রাহ্যতা নেই। তিনি আসলে সরকার তো নন, নিজেকে তিনি প্রধানমন্ত্রীর জায়গায় নিয়ে গেছেন। তার উপদেষ্টারা নিজেদের মন্ত্রী মনে করেন, কিন্তু মনে রাখবেন বাংলা ভাষাটাও বোধহয় তারা জানে না। তাদের পদের নাম হচ্ছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা। উপদেষ্টা মানে কি? যিনি উপদেশ দেন, যিনি উপদেশ দেন তিনি উপদেষ্টা। এই উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা তারা উপদেশ দেবেন। কাকে উপদেশ দেবেন? যিনি তাদেরকে নিয়োগ করেছেন। কে তাদেরকে নিয়োগ করেছেন? নিয়োগ করেছেন দেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। সরকার যদি দেশের কাউকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে বাধা কোথায় রাষ্ট্রপতির এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিতে? কোথাও বাধা নেই। তৃতীয়ত, ইউনূসকে হটিয়ে তৃতীয় যে রাস্তাটা আছে পথ, সেটা হচ্ছে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা। শেখ হাসিনাকে এখনো পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি পদত্যাগপত্র দেননি, এবং সেটা রেকর্ডেড। রাষ্ট্রপতি বলেছেন তার কোনো পদত্যাগপত্র নেই, এবং সেই পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি। একদম প্রথম দিকে তার দু একটা নকল বেরিয়ে এসেছিল, পরে দেখা গিয়েছিল এগুলো সব ফেক, বানানো। সেই শেখ হাসিনা তাই এখনো প্রধানমন্ত্রী, তাকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় আবার বসাতে পারেন। ওয়াকারুজ্জামান যদি গত বছর আগস্টের বিপুল গণবিক্ষোভের মধ্যেও হাসিনাকে দায়িত্ব নিয়ে ভারতে পাঠাতে পারেন, তাহলে আজ যখন দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে ইউনূসের দিক থেকে, তার ওই ছাত্র জনতার দিক থেকে, তখন তাকে ফিরিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসাটা, এসে বাংলাদেশে আবার তার ক্ষমতায় বসানোটা ইউনূসের এই ওয়াকার সাহেবের, মানে জেনারেল ওয়াকারের বায়া হাত কা খেল, এটা মনে রাখবেন। বাম হাতের খেলা। তবু এই খেলা জেনারেল জামান খেলছেন না, বা খেলতে চাইছেন না। কেন চাইছেন না? প্রশ্ন এটাই, 1 টাকার নয়, এটা লাখ টাকার প্রশ্ন। তিনি অনেক কথা বলছেন, বিবেক সেজে, যাত্রার বিবেক সেজে অনেক গান গেয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে, কিন্তু তিনি এই সহজ কাজটা, রাষ্ট্রপতিকে তিনি গিয়ে যদি বলেন যে আপনি এই সরকারকে বাতিল করে দিন, আমি দিল্লিতে লোক পাঠিয়ে দিয়েছি, বিমান পাঠিয়ে দিয়েছি, তারা ওখান থেকে শেখ হাসিনাকে নিয়ে আসছেন, রাষ্ট্রপতি সেই মুহূর্তে রাজি হয়ে যাবেন। কিন্তু এই খেলাটা খেলছেন না জেনারেল ওয়াকার। ইউনূস নির্বাচিত সরকার নয়, বর্তমানে জনসমর্থন নেই তার সঙ্গে, তবু শুধুমাত্র কথার ফুলঝুরি উড়িয়ে দিন কাটাচ্ছেন আমাদের সেনাপ্রধান। কেন? রাষ্ট্রপতির একটি বাক্যের, একটি সেন্টেন্স, এক লাইনের একটি কর্মচ্যুতি বা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া, এই চিঠিটি নিয়ে, এই একটি পত্র নিয়ে ইউনূসকে পৌঁছে দেয়া, এবং তারপর তাকে হয় জেলখানার ঠিকানায় পাঠিয়ে দেয়া, কিংবা দয়া পরবশ হয়ে, বৃদ্ধ মানুষ, নোবেল পেয়েছেন, আবার পৃথিবীর অন্য নোবেল জয়ীরা তার হয়ে ঝাঁপিয়ে পড়বেন, বাঁচান একে, তবে বাঁচানো উচিত নয়, তাকে তার শাস্তিটা দেওয়া উচিত। সুতরাং তাকে জেলখানায় হয় প্যারিসে পাঠাও, হয় জেলখানায় পাঠাও, নইলে প্যারিসে পাঠাও। এইটাই তো ব্যাপার, এটাই তো কাজ। কটা লোক তারপর রাস্তায় নামে ইউনূসের হয়ে গলা ফাটাতে, সেসব তো আজকাল দেখা যাচ্ছে। গত কয়েকটা মিছিল মিটিংয়ে তো সেসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে।
কিন্তু এসব না করে শুধু ওই হাওয়ায় তলোয়ার ঘুরোনো, এটা কেন করছেন সেনাপ্রধান? কেন করছেন? আসল মানুষ ছেড়ে ছায়া মানুষের সঙ্গে যুদ্ধ। কেন জানি না মনে পড়ছে সুকুমার রায়ের কবিতার সেই পংক্তিটি, ছায়ার সাথে কুস্তি করে গাত্র হলো ব্যথা। আমাদের ওয়াকার সাহেব এই ইউনুসের সঙ্গে, এই মানুষ ইউনুসের সঙ্গে লড়াই করছেন না, ছায়া ইউনুসের সঙ্গে লড়াই করে গায়ে ব্যথা করে ফেলছেন। ওয়াকার সাহেব এই যে আসল ইউনুসকে নয়, ইউনুসের ছায়া ধরার, এই যে ছায়া ধরতে নেমেছেন, এটা তার ব্যবসা নয় তো।